হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেল বেঙ্গল মিশে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আমি অনিমেষ কুন্ডু আজ তোমাদের সঙ্গে যে বিষয়টা বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা অর মিক্সড ইকোনমিক সিস্টেম। এর আগের ভিডিওতে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি, তাদের বৈশিষ্ট্য, তাদের দোষ গুণ সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই ওই দুটো ভিডিও একটু হলেও দেখবে, কারণ ওখানকার বৈশিষ্ট্যগুলো নিয়ে অর্থাৎ ওই দুটোর বৈশিষ্ট্য নিয়ে তৈরি হয়েছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বা মিক্সড ইকোনমিক সিস্টেম। ঠিক আছে, তো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধবরা ইকোনমিক্স নিয়েছে 11 ক্লাসে বা ইকোনমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য কোচিং নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করতে পারো, কারণ এই বিষয়টা কিন্তু সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত। তো প্রথমে আমরা জানবো মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলা হয় না, যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা এবং সরকারি মালিকানা, প্রাইভেট অনারশিপ এবং পাবলিক অনারশিপ দুটো একসাথে কোএক্সিস্ট করে, অর্থাৎ দুটোর একসাথে সহাবস্থান করে, তাকেই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। খুব সিম্পল ভাষা এটা। অধ্যাপক স্যামুয়েলসন মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে যে ডেফিনেশন দিয়েছে সেটা হলো, যে অর্থ ব্যবস্থায় উৎপাদন ও ভোগকার্য সংগঠন করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সঙ্গে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে। বলছে বাজার ব্যবস্থার সঙ্গে সরকারি নিয়ন্ত্রিত যে অর্থ ব্যবস্থা একসাথে থাকে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। অধ্যাপক স্যামুয়েলসন এটা বলেছেন। বাজার ব্যবস্থা কি? বাজার ব্যবস্থা আমরা বলেছি যেখানে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের দ্বারা দ্রব্যের দাম ঠিক হয়, এখানে কেউ কিছু ইনফ্লুয়েন্স করে না, অর্থাৎ ফ্রি মার্কেট, যেটাকে একটা টার্ম, ইকোনমিক্যাল একটা টার্ম আছে যেটাকে লেজি ফেয়ার বলা হয়, যেখানে সরকারের কোন রকম কোনো ইন্টারভেনশন থাকবে না, সেই ইকোনমিটাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, মার্কেট ইকোনমি, ফ্রি মার্কেট ইকোনমি এবং বলা যেতে পারে লেজি ফেয়ার ইকোনমি, মানে এই যে টার্মগুলো আছে। এবার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি বলা হয় না, যেখানে সরকার সবকিছু দায়িত্ব নিয়ে করবে, যেখানে নিজস্ব সম্পত্তি, নিজস্ব ডিসিশন বলে কিছু হবে, যেখানে সম্মিলিত ডিসিশন, সম্মিলিত লাভ ক্ষতি সকলের কল্যাণ করার উদ্দেশ্য নিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই দুটোর মিলিত রূপ হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এখানে কি করা হয় না, কোনো একটা উৎপাদনমূলক কাজ, ধরো কোনো একটা ডিসিশন, যে কোনো উৎপাদনমূলক কাজ যদি আমি বলি আমাদের বাড়ির চোখের সামনে, ধরে নাও সিনেমা হল। সিনেমা হল, সরকারি সিনেমা হল আছে, প্রাইভেট সিনেমা হল আছে। এই যদি আমি ফোনের কথা বলি, টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন কি, ধরে নাও সরকারি টেলিকমিউনিকেশন দপ্তর বিএসএনএল আছে, প্রাইভেট টেলিকমিউনিকেশন দপ্তর এয়ারটেল বলো, ভোদাফোন বলো, রিলায়েন্স বলো আছে। তো এখানে এই দুটো একসাথে অবস্থান করছে। এছাড়া যদি বলো, দেখো সরকারি খবরের চ্যানেল আছে, নিউজ চ্যানেল আছে, এন্টারটেনমেন্ট চ্যানেল আছে, সঙ্গে সঙ্গে প্যারালালি প্রাইভেট নিউজ চ্যানেল আছে। অর্থাৎ যেখানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা যদি প্রথম বৈশিষ্ট্য বলি, কি বলবো না, যেখানে প্রাইভেট ব্যক্তিগত এবং সরকারি দুটো একসাথে সহাবস্থান করে, সরকার এবং ব্যক্তিগত একসঙ্গে সহাবস্থান করে। আচ্ছা, আমরা জানি ইকোনমিক্সের মেন প্রবলেম কি, কি উৎপাদন করব, কতটা উৎপাদন করব, কাদের জন্য উৎপাদন, কি পদ্ধতিতে উৎপাদন করব। তাহলে এই ডিসিশনটা সরকারও নিতে পারে, ব্যক্তিগত নিতে পারে, যেখানে নেওয়া হয় সেটা কি বলা হতে পারে মিশ্র অর্থনীতির প্রথম বৈশিষ্ট্য। ওকে, এখন 2 নম্বর পয়েন্ট যদি বলি, আমরা জানি ব্যক্তিগত বা ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্ট ইকোনমির মেন উদ্দেশ্য কি, মেন উদ্দেশ্য, উদ্যোগটা এখানে নিজে ডিসিশন নেয়, এখানে সরকার নেয়। ঠিক আছে, তাহলে এখানে এর ব্যক্তিগত উদ্দেশ্য কিসের উপর বেশ করে হয়, এখানে মুনাফা হয়, মুনাফা করার জন্যই ক্যাপিটালিস্টিক ইকোনমি দাঁড়িয়ে আছে। আর এখানে কিসের হয়, সরকারের উদ্দেশ্য কি, সামাজিক কল্যাণ। তাহলে বিশ্ব অর্থনীতি ব্যবস্থার যে প্রসেসটা চলে সেখানে কি মুনাফা এবং সামাজিক কল্যাণ দুটো একসাথেই থাকে। যারা প্রাইভেটলি কাজ করে তারা মুনাফাও করে, সরকারের কাজ করছে কল্যাণ। এখানে কল্যাণ এবং মুনাফার ব্যাপারটা বলি, দেখো কিছু কিছু সেক্টর আছে যে সেক্টরগুলো সরকার নিজের আন্ডারে রেখে দিয়েছে, যে সেক্টরগুলো এখনো সরকার নিজের আন্ডারে রেখেছে, প্রাইভেটকে দিয়েছে ঠিকই। যেমন যদি বলি প্রাইভেট নার্সিং হোমের কথা বলো, তোমার শরীর অসুস্থ হয়, তুমি প্রাইভেট নার্সিং হোমে গিয়ে কি করতে পারবে, ট্রিটমেন্ট করতে পারবে, সেই ট্রিটমেন্ট করে তুমি সুস্থ হবে। এখানে তোমার যদি পয়সা থাকে তাহলে তুমি ট্রিটমেন্ট করিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসবে। কিন্তু যারা দরিদ্র, গরিব, পিছিয়ে পড়া মানুষ, তারা কি, তাদের যাতে শরীর খারাপ হলে, অসুস্থ হলে সুস্থভাবে দেখাতে পারে, সুস্থ জীবনযাপন করতে পারে, তার জন্য সরকারি হসপিটাল আছে। তাহলে একই সাথে মুনাফা প্রাইভেট সেক্টর করছে, এখানে কল্যাণ করছে গভর্নমেন্ট সেক্টর। ওকে, এর পরের পয়েন্ট যদি বলা যায়, কি বলা যেতে পারে, দেখো ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থায় কি বলা হয়, ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থায় তোমার পকেটে পয়সা থাকলে তুমি যতটা খুশি দ্রব্য কিনতে পারবে, অর্থাৎ ভোগকারীর স্বাধীনতা থাকে, ভোগকারীর স্বাধীনতা থাকে।
মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাতে ভোগকারীর স্বাধীনতা থাকে, আর এই যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোগকারীর স্বাধীনতা থাকে না। কিন্তু এখানে তোমার পকেটে পয়সা থাকলে, তোমার যদি ক্ষমতা থাকে, ক্রয় ক্ষমতা থাকে, তাহলে তুমি সরকারি দ্রব্য চাইলেও মানে প্রাইভেট থেকেও কোনো মাল কিনবো মনে করলে কিনতে পারবে। কারণ এই যে বললাম ব্যক্তিগত সম্পত্তি আছে, সেখান থেকে তুমি সার্ভিস নিতে পারো। ধরো যার পকেটে পয়সা আছে, তোমার যদি মনে হয় যে কোনো সরকারি কোনো একটা প্রোডাক্ট খুব ভালো কোয়ালিটির নয়, স্বাধীনতা তো তুমি চয়েস করতে পারবে, তুমি ভোদাফোন ইউজ করবে, বিএসএনএল ইউজ করবে না এয়ারটেল ইউজ করবে, তো তুমি কি ইউজ করবে এখানে স্বাধীনতা থাকে। আবার তুমি যদি মনে করো সরকারি নেবো, তাহলে এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এটা একটা বিশেষ গুণ, যেখানে স্বাধীনভাবে ভোগকারী তার নিজস্ব ডিসিশন নিতে পারে। ওকে, 4 নম্বর হচ্ছে বাজার ব্যবস্থা, আবার রেশনিং ব্যবস্থা। দুটো একসাথে থাকছে, বাজার ব্যবস্থা এবং রেশনিং ব্যবস্থা। রেশনিং ব্যবস্থা, বাজার ব্যবস্থা কি না, বাজার ব্যবস্থা হলো কোন একটা দ্রব্যের চাহিদা যোগানে ঘাত প্রতিঘাতের দাম ঠিক হবে, সেই দামে যদি তুমি কিনতে চাও, প্রাইভেট থেকেই হোক, প্রাইভেট প্রোডাক্ট, তাহলে তুমি সেখান থেকে কিনতে পারবো। আর রেশনিং ব্যবস্থা কি, সরকার কিছু কিছু দ্রব্য আছে, মানে বিশেষ করে কম্পালসারি গুড, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেটা বেসিক নিডস এর মধ্যে পড়ে, বেসিক নিডস এর মধ্যে পড়ে, সেগুলো রেশনিং ব্যবস্থা আছে। ঠিক আছে, এই বাজার ব্যবস্থা তো একটা জিনিস বলি, যেখানে কিন্তু দাম সরকার নিয়ন্ত্রণ করে। এরকম নয় যে তুমি কোন একটা দ্রব্য বিক্রি করছো, তোমার কাছে প্রাইভেটলি আছে, তার মানে এই নয় তুমি যত খুশি দাম দিতে পারবে। সরকার কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে দামকে একটা ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত বেঁধে দেয়, বা সরকার ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থার বলছি, বাজার ব্যবস্থার মধ্যে কিন্তু বেঁধে দেয়। আর রেশনিং ব্যবস্থা কি, আমরা জানি কন্ট্রোল, আমরা যেটা বলি সরকার থেকে বিভিন্ন সময় কম পয়সায় চাল দেয়, ফ্রিতে চাল দেয়, চাল ডাল এবং বেসিক যারও কিছু জিনিস, ডাল নুন, এরকম বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে রেশনিং কার্ড হয়, গণবন্টন ব্যবস্থা। তো এর মাধ্যমে কি হয়, আমাদের সরকার আমাদেরকেও দ্রব্য দেয়, এবং তুমি যদি মনে করো সেই চাল নিয়ে খাবো, খেতে পারো। তুমি যদি বলো না আমি বাজার থেকে নিজের পয়সা খরচা করে চাল কিনে খাবো, তাহলেও খেতে পারবো। অর্থাৎ দুটোই এইখানে রয়েছে, এটা আমরা দেখতে পাই। দেখো ইকোনমিক্স এর মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে ইন্ডিয়াতে এই সিস্টেমটা চলে, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা চলে। ইন্ডিয়ার মধ্যে যে সিস্টেমগুলো দেখতে পাও, সেগুলো যদি একটু চোখান খুলে একবার পড়ে নিয়ে পড়ার সময় যদি ভাবো, তাহলে কিন্তু এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাজার ব্যবস্থাও চলছে, রেশনিং ব্যবস্থা চলছে। বাজার ব্যবস্থা কিন্তু যা খুশি দাম নিতে পারেন, এখানে একটা প্রাইসকেও কন্ট্রোল করে সরকার। ওকে, 5 নম্বর পয়েন্ট যেটা বলা যেতে পারে যে নিয়ন্ত্রিত ব্যক্তিগত সম্পত্তি। নিয়ন্ত্রিত ব্যক্তিগত সম্পত্তি, এটা কিরকম? ধরে নাও ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তুমি যা আর্ন করবে সব তোমার, ঠিক আছে। কিন্তু না, এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলা হচ্ছে না, তুমি আর্ন করতেই পারো। তুমি যদি একজন দক্ষ হও, তুমি যদি একজন ভালো এফিশিয়েন্ট হও বা দক্ষ হও, তুমি যত খুশি প্রফিট আর্ন করতে পারো এবং যত খুশি সম্পত্তি ক্রয় করতে পারো, কিন্তু তার একটা লিমিটেশন আছে। অর্থাৎ আমরা যে এই যে ট্যাক্স জানি, ইনকাম ট্যাক্স স্ল্যাব জানো, বা ওয়েলথ ট্যাক্স এর একটা স্ল্যাব হয়, মানে আয়ের একটা নির্দিষ্ট স্তরের পর যদি তোমার আয় বেড়ে যায়, সেই আয়ের একটা অংশকে তোমার সরকারকে অ্যাজ এ ট্যাক্স হিসেবে দিতে হবে। বা তুমি যদি গ্রামে মনে করো আমার প্রচুর জমি আমি রেখে দেবো, তো ভূমি সংস্কার আইনের দ্বারা এটা করা হয়েছে, জমির ঊর্ধ্বসীমা স্থির করে দেওয়া হচ্ছে। অর্থাৎ তুমি চাইলেই সারা গ্রামের সমস্ত জমি তুমি তোমার পকেটে, মানে তোমার কাছে কক্ষিগত করতে পারো না। তো এর জন্য সরকার কি করেছে না, নিয়ন্ত্রিত ব্যক্তিগত সম্পত্তি, তুমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কতটা রাখতে পারবে, বা রাখলে তার উপর ট্যাক্স দিতে হবে, এই ব্যাপারটা। হয়তো তুমি রাখো না, কিন্তু তোমাকে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তিকে একটা লিমিট পর্যন্ত রাখা যেতে পারে। একজন মানুষের ব্যক্তিগত সম্পত্তি, জমি ম্যাক্সিমাম একটা নির্দিষ্ট লিমিট থাকে, যে এত বিঘে পর্যন্ত জমি তুমি তোমার নামে রাখতে পারো, তার থেকে বেশি জমি তুমি রাখতে পারবে না। ভূমি সংস্কার আইনে এটা করা হয়েছে। তো এই যে নিয়ন্ত্রিত ব্যক্তিগত সম্পত্তি, এটা মিশ্র বা মিক্সড ইকোনমির মধ্যে একটা বড় বৈশিষ্ট্য। ঠিক আছে, 9 নম্বর হচ্ছে আয় বৈষম্যকে আয় বৈষম্য হ্রাস। আয় বৈষম্য হ্রাস কি, দেখো তুমি প্রচুর ইনকাম করলে, তাহলে কোনো মানুষের হাতে যদি প্রচুর অর্থ চলে যায়, প্রচুর সম্পত্তি হয়ে যায়, তাহলে আয় তো তার প্রচুর বাড়বে, আর কিছু মানুষ খুব গরিব হয়ে থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হবে। যেটা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় পড়েছিলাম, যে দুই রকম শ্রেণী দেখতে পাই, একটা ধনী একটা গরিব। এইটা যাতে না হয়, তার জন্য আয় বৈষম্যকে একটা লিমিট পড়া হয়। একটা আয়ের পর তুমি যদি বলছি ব্যক্তিগত সম্পত্তির অধিকার, তুমি একটা নির্দিষ্ট আয়ের পর যখনই তুমি আয় করবে, তোমার ইনকাম যখনই অত্যধিক বেশি হয়ে যাবে, তখন তোমার তার উপর একটা স্ল্যাব দেওয়া হবে, এবং সেই টাকাটা, অতিরিক্ত টাকা যেটা তোমার কাছ থেকে ট্যাক্স হিসেবে নেওয়া হবে, সেটা সমাজ কি করবে, সরকার কি করবে না, সরকার বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করবে, যাতে যারা দুস্থ, যারা গরিব, যারা পিছন দিকে মানে পিছিয়ে পড়া জাতি আছে বা পিছিয়ে পড়া মানুষ আছে, তাদের কল্যাণে কাজে লাগে। তাহলে কি হবে, তাদের সুবিধা হবে। সামাজিক
মিশ্র অর্থনীতি ব্যবস্থা একটা বৈশিষ্ট্য, ধরো যাদের অত্যধিক টাকা থাকে তাদেরকে ট্যাক্স কাটা হয়, ঠিক তেমনি যাদের কম পয়সা আছে তাদেরকে গভর্নমেন্ট বা সরকার সাবসিডি দেয়, বিভিন্ন ধরনের ভাতা দেয়। এর দ্বারা কি হয়, তাদের মধ্যে একটা ইকুয়ালিটি মেনটেন চেষ্টা করে। কারণ অবৈষম্য মানে অত্যধিক ইনকাম বেশি আর এক শ্রেণীর যদি ইনকাম না থাকে তাহলে সমাজের মধ্যে বিভিন্ন অপরাধমূলক কাজ বাড়ার প্রবণতা থাকবে বা মানুষের দুঃখ বাড়বে। তো সেটা যাতে না হয়, সমাজের মধ্যে সকলে যেন আমরা সুস্থভাবে বাঁচতে পারি, তো তার জন্য আয় বৈষম্য হ্রাস করার চেষ্টা করা হয়। ওকে, তো মোটামুটি এই কটা জিনিস আমরা বলতে পারি মিশ্র অর্থনীতি ব্যবস্থার বৈশিষ্ট্য। এছাড়া বলা যেতে পারে, দেখো মিশ্র অর্থনীতি ব্যবস্থা যেটা করা হয় সেটা হচ্ছে সরকার কিন্তু এই যে ব্যক্তিগত মালিকানার আন্ডারে কিছু প্রোডাকশন বা কিছু উৎপাদনমূলক কাজ হয়, সেখানে কিন্তু সরকার বিভিন্ন নিয়ম নীতি বেঁধে দেয় যে তুমি, তোমাকে পারমিশন দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু তোমাকে এই নিয়ম মেনে চলতে হবে বা এই গাইডলাইন তোমার জন্য থাকবে, সেই গাইডলাইন মেনেই তবে তোমার উৎপাদনমূলক কাজ করতে পারবে, তাছাড়া তুমি করতে পারবে না। এইটা একটা ভালো জিনিস। তো এইটা হলো আমাদের মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি ব্যবস্থার বৈশিষ্ট্য বা গুণ বলতে পারো। কিন্তু এর মধ্যে কিছু সমস্যা থেকে যায়, যেমন ধরো এই যে বিভিন্ন ব্যক্তিগত কাজ করার জন্য সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয়। তো এই পারমিশন নেওয়ার জন্য অনেক সময় আমলাতন্ত্র বা যারা সরকারি উচ্চপদস্থ অফিসার থাকে তাদের কাছ থেকে নিতে অনেক দীর্ঘমেয়াদী সময় লাগে। এবং এখানে কি হয় যে বিভিন্ন ধরনের মানে অনৈতিক কাজের মানে কাজ বার করার জন্য অনৈতিক ভাবে ঘুষ টুস দেওয়া বা অন্যান্য এই ধরনের অনেক জিনিস ঘটে যায় অনেক সময়, যেটা মিশ্র অর্থনীতি ব্যবস্থা একটা মানে নেগেটিভ দিক বলা যেতে পারে। আরেকটা হচ্ছে এখানে দক্ষতার সঙ্গে কাজ করা হয় ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অদক্ষ লোকেরাও কিন্তু এর মধ্যে যুক্ত হয়ে যায়। তাছাড়া ধরে নাও এই যে আয় বৈষম্য হ্রাসের চেষ্টা করার কথা বলা হচ্ছে, যদিও আয় বৈষম্য হ্রাস করার উদ্দেশ্যে সমস্ত কিছু করা হয়, কিন্তু সঠিকভাবে আয় বৈষম্যকে হ্রাস করা সম্ভব হয় না। এক শ্রেণীর মানুষ উঁচুতেই থেকে যায় বা ধনতান্ত্রিক সিস্টেমই মানে ইনভিজিবল ধনতান্ত্রিক সিস্টেমই বিলং করে, এরকম একটা ব্যাপার ঘটে। তো তবুও বলবো যে ভারতের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য মিশ্র অর্থনীতি ব্যবস্থা খুবই ভালো। এরকম অন্যান্য অনেক দেশে আছে যেখানে মিশ্র অর্থনীতি ব্যবস্থা আছে, যেখানে প্রাইভেট এবং পাবলিক দুজনে একসাথেই এক্সিস্ট করছে। বেশিরভাগ ক্ষেত্রে এখন এই ধরনের অর্থনীতি ব্যবস্থাই দেখতে পাওয়া যাচ্ছে যত দিন যাচ্ছে। কারণ সরকারেরও কিছু দায়বদ্ধতা থাকে সমাজের সকলের কল্যাণ করা, উন্নয়ন করা। যেমন ব্যক্তিগত ক্ষেত্রে সেই সামাজিক কল্যাণ ব্যাপারটা তো থাকে না, ওনারা যা করবে সবকিছু প্রফিট বা মুনাফার জন্য। কিন্তু সরকার যদি থাকে, সরকারের সমস্ত মানুষকে নিয়ে চলতে হয়, সকলের উন্নতি করার জন্য সরকার বিভিন্ন নীতি নির্ধারণ করে। এছাড়া এখানে আরেকটা জিনিস হচ্ছে এই যে আমরা বলেছিলাম ব্যক্তিগত ইকোনমিতে এই বিজনেস সাইকেল দেখতে পাওয়া যায়। ব্যক্তিগত ইকোনমিতে বিজনেস সাইকেল অর্থাৎ খুব আপস এন্ড ডাউন ইকোনমির মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে সুবিধা হচ্ছে যেহেতু একটা প্ল্যানিং কমিশন থাকে বা পরিকল্পনা কমিশন থাকে, এবং কি করা হবে, কি করলে সমাজ ভালোভাবে চলবে, ইকোনমিটা ভালোভাবে চলবে, তো তার জন্য একটা প্ল্যানিং কমিশন থাকে। তো সেই প্ল্যানিং কমিশন যেহেতু প্ল্যান করে, সেহেতু এই বিজনেস সাইকেলের আপস এন্ড ডাউনটা তুলনামূলকভাবে কম হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের মিশ্র অর্থনীতি ব্যবস্থা কি, তার বৈশিষ্ট্য এবং তার গুণ বা দোষ বলতে পারো। তো তোমরা ভিডিওটা আশা করি মন দিয়ে দেখেছো। যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর একটা কথা, যদি কেউ অনলাইনে ইকোনমিক্স পড়তে চাও 11-12 বা অন্য ক্লাসে, তো আমাকে অবশ্যই আমার এই নাম্বার দেওয়া রইলো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য ধন্যবাদ।